দেখুন, লাস্ট 3 বছর তো আমরা এরম সময় করোনার মধ্যে আবহে বাস করেছি, তো সেটা তো পুরোপুরি কাশির রুগীতেই ভর্তি ছিল। তবে তার পূর্ববর্তী অভিজ্ঞতার সঙ্গে যদি কম্পেয়ার করি, তাতে ডেফিনেটলি কাশির রোগী বেশি আসছে। এবং এই কাশির একটা অদ্ভুত ব্যাপার থাকছে, এগুলি সহজে যাচ্ছে না, মানে অনেকের 1 মাস 1.5 মাস অবধি কাশি চলছে। তো বাচ্চাদের ব্যাপারটা আমি বলতে পারবো না, তো বড়দের কাশির পেশেন্ট যথেষ্ট। মানে ধরুন, যদি আজকে আমাদের আউটডোরে এক এক দিনে যদি ধরুন 30 জন পেশেন্ট আসে, 30 জনের মধ্যে 25 জনেরই কাশি থাকছে। সে হয়তো একটা অন্য কিছু নিয়ে এসছে, কিন্তু উইথ কাশিও আছে। তো মানে কাশিটাকে আমরা বাদ দিতে পারছি না। এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে আমরা মোটামুটি দিল্লির কাছাকাছি চলে গেছি, মানে খারাপ দিক দিয়ে দেখলে। তো তার জন্য আমাদের পলিউশন, এয়ার পলিউশন এতটাই বেড়েছে, তার ফলাফল হিসাবে কন্টিনিউয়াসলি যারা অ্যালার্জিক পার্সোনালিটি, যাদের অ্যাজমা আছে বা অন্যান্য অ্যালার্জি আছে, তার রেসপিরেটরি, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট অ্যালার্জি আছে, বা ডাস্ট অ্যালার্জি যেটা কমনলি আমরা বলি, এইরকম ধরনের রুগীরা কন্টিনিউয়াসলি অ্যালার্জিক এক্সপোজার পাচ্ছে, তার জন্য তাদের কাশি হয়েই যাচ্ছে। এবং বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অ্যাকচুয়ালি এগুলি সব অ্যাজমা, যেটা অতটা প্রমিনেন্ট ছিল না, সেটা আজকে যেটা লুক্কায়িত অ্যাজমা ছিল সেটা সামনে চলে আসছে, যাকে আমরা বলি আনমাস্কিং। তো সেইটা হয়ে সেটা শুধু কেসেই যাচ্ছে, এবং সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের পর অ্যান্টিবায়োটিক খেয়েও কোনো লাভ হবে না, যদি না সেই অ্যাজমা চিকিৎসাটা করা যায়। অনেকগুলো ব্যাকটেরিয়ার থেকেও বেশি ভাইরাল ইনফেকশন এই সময় হচ্ছে, যাদের মধ্যে টেস্ট করা সম্ভব হচ্ছে। আমরা তো জেনারেলি ভাইরাল ইনফেকশনের জন্য টেস্ট করি না, যারা যারা করতে পারছেন তাদের মধ্যে, এবং যে মাইক্রোবায়োলজিস্টরা এই ধরনের কাজ করেন তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে ইনফ্লুয়েঞ্জার একটা এই সময় এমনিতেই বেড়ে থাকে, সেই নাম্বার যথেষ্ট বেড়েছে এই সময় ইনফ্লুয়েঞ্জা। তার সঙ্গে এবছর অ্যাডেনো ভাইরাসের একটা প্রকোপ দেখা যাচ্ছে, এবং অনেক ক্ষেত্রে দুটিই পাওয়া যাচ্ছে, মানে ইনফ্লুয়েঞ্জাও পাওয়া যাচ্ছে, অ্যাডেনো ভাইরাসও পাওয়া যাচ্ছে। এছাড়া আরেকটি ব্যাকটেরিয়াল ইনফেকশন, যেটাকে আমরা মনে করি যে ভ্যাকসিন দেওয়ার জন্য আমাদের মধ্যে অতটা সিভিয়ারিটি হয় না, যাকে আমরা বলি পার্টুসিস, মানে হুপিং কাফ, যেটা বাচ্চাদের ক্ষেত্রে ভ্যাকসিনেশন আমরা সবাইকে দিই, অ্যাডাল্টদের জেনারেলি দেওয়া হয় না আমাদের দেশে। ন্যাশনাল ইমিউনেশন প্রোগ্রামে এটা নেই অ্যাডাল্টদের ক্ষেত্রে। মনে করি যে সেটা মানে বড়দের ক্ষেত্রে বড় সমস্যার করে না, এবং তাতে ডেথ হয় না, যেটা বাচ্চাদের ক্ষেত্রে খুব রিস্কি। সেটাই কিন্তু এরকম 14 দিনের বেশি কাশি, এবং তাতে প্রায় মনে হবে পাঁজর ভেঙে বেরিয়ে যাচ্ছে, আমাদের প্রাণবায়ুটা যেন বেরিয়ে গেল, এরকম পর 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 কয়েকটা কাশির দমক, ধরুন 15 থেকে 20 বার কন্টিনিউয়াসলি কাশি হচ্ছে, মনে হচ্ছে আমার বোধহয় পুরো ফুসফুসটাই হাতে চলে আসছে, এরকম ধরনের কাশি কিন্তু হুপিং কাফ হতে পারে। এবং তাতে একটা হুপ, মানে এরকম একটা সাউন্ড আসে, সেটা বাচ্চাদের ক্ষেত্রে বেশি পাওয়া যায়, বড়দের ক্ষেত্রে কিন্তু এই সাউন্ডটা আসে না। এক্ষেত্রে মনে হয় পাঁজর ভেঙে যাচ্ছে, বা কাশতে কাশতে বমি চলে আসে। তো এই ধরনের কাশি যদি 15-20 দিনের বেশি থাকে, তাহলে সেক্ষেত্রে এটা হুপিং কফ হওয়ার যথেষ্ট সম্ভাবনা। এবং বহু রুগীর ক্ষেত্রে কিন্তু এরকম ধরনের আমরা ক্লিনিক্যাল প্রেজেন্টেশন পাচ্ছি। তো আমাদের সমস্যা হচ্ছে আমরা এগুলো প্রমাণ করতে পারি না সহজে, কারণ এর জন্য যে ধরনের টেস্টিং লাগে সেগুলো আমাদের সর্বক্ষেত্রে এটা অ্যাভেলেবেল নেই, এবং সেই জন্যেই আমরা অতটা ভালো করে এগুলোকে খুঁজে ধরে উঠতে পারছি না। তবে সম্ভবত এটা নিয়েও আমাদের কিন্তু পর্যালোচনা করা দরকার, যে এগুলি হচ্ছে কি হচ্ছে না। দেখুন, এগুলো তো সব এন্ডেমিক ডিজিজ, এবং কোনো কোনো সময় সিজনাল ট্রেন্ড থাকে, যে শীতকালে এগুলি বেশি হয়। তো এবছর এগুলি বেশি হচ্ছে, এবং এগুলোর ভ্যারিয়েন্ট কি হয়েছে সেগুলো নিয়ে যদি আরেকটু খোঁজা করা যায়, সেগুলো হয়তো কিছুটা আইডেন্টিফাই করা যাবে। এবং আসলে আমরা তো জেনেটিক টেস্টগুলো সর্বক্ষেত্রে করি না, তাই আমাদের যে কি জগতে ঘটছে সেটার পিছনে আমরা অতটা আমাদের কাছে ওগুলো অতটা প্রায়োরিটি নেই, কারণ এই এই রোগে কারোর অক্সিজেনও ফল করছে না করোনার মতো, বা কাউকে গিয়ে মানে তার প্রচণ্ড কষ্টের জন্য তাকে অ্যাডমিট করতে হচ্ছে, এরকম সংখ্যা খুবই নগণ্য। যার জন্য আমাদের এইগুলোর যে পরীক্ষা নিরীক্ষা একদম আপ টু দ্য মার্ক করা উচিত, আমরা যতদূর সাইন্টিফিক্যালি এগোনো উচিত। যেহেতু মৃত্যু হয় না, সেই জন্য আমাদের এইগুলোর পিছনে
অত লড়াই আমরা খুঁজি না, মানে খড়ের গাদায় সূচ খোঁজার মতো খোঁজার যে প্রবণতা থাকা উচিত একটা সায়েন্টিফিক মাইন্ডসেট নিয়ে, সেটা আমরা কস্ট বেনিফিট রেশিওতে সেটার দিকে আমরা যাই না, যার জন্য আমরা এগুলোকে অতটা পরিষ্কার বুঝতে পারি না যে এই ঘটনাগুলো কি ঘটছে। যদি আপনি পার্টোসিস ধরতে না পারেন তাহলে তো আর আপনি তার ট্রিট করতে পারবেন না। তো সেই সেই পরিপ্রেক্ষিতে আমাদের তো এগুলো করা উচিত, আমাদের এগুলো করা উচিত, কিন্তু এগুলো যেহেতু সেলফ লিমিটিং, মানে আমাদের বিভিন্ন রকমের ট্রায়াল অ্যান্ড এররেও যে অ্যান্টিবায়োটিক আমরা দিচ্ছি তাতেই এগুলো ব্যাকটেরিয়াল ইনফেকশনগুলো কমে যায়। আর ভাইরাসের তো বেসিক্যালি কোনো অ্যান্টিবায়োটিক নেই, কিন্তু এবং অ্যান্টিভাইরালও এগুলোই কিছু নেই, যদি না ইনফ্লুয়েঞ্জা হয়। ইনফ্লুয়েঞ্জারও কিছু স্পেসিফিক ক্রাইটেরিয়া আছে, তাকেই আমরা অ্যান্টিভাইরাল দিই এবং প্রথম 5 দিনের মধ্যে দেওয়া উচিত। তো সেইগুলি ছাড়া আমাদের মানে ওষুধের খুব ডেফিনিট রোল যেটা একদম সারিয়ে দেবে সেটা নেই, যা আছে মূলত সাপোর্টিভ কেয়ার। তো সেই সাপোর্টিভ কেয়ারের দিকেই সবাই নজর দিচ্ছে। এর সঙ্গে আর একটা জিনিস ভুললে চলবে না, আমাদের চিরশত্রু টিউবারকুলোসিস। এগুলির মধ্যে অনেক কাশি, যেটা 14 দিনের বেশি কাশি। আমাদের তো ইউনিভার্সালি ভারতবর্ষে এটাই আছে যে 14 দিনের বেশি যদি কাশি কফ হয় তাহলে আমরা তার টিউবারকুলোসিসের জার্ম আছে কিনা তার ডায়াগনোসিস করার একটা চেষ্টা করব। তো আমাদের অবশ্যই এই সময়ের মধ্যে টিউবারকুলোসিস আমাদের চেনা শত্রু, ভুলে গেলে চলবে না। এবং এখন ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস যে রেটে আমাদের মধ্যে আছে, সেটাও যা পরীক্ষা নিরীক্ষা, তার যে নিয়মাবলী মেনে পরীক্ষা নিরীক্ষা, সেগুলো করার অত্যন্ত প্রয়োজন। কোভিডের লাং যদি ড্যামেজ হয় তার মোটামুটি ক্ষেত্রে, মানে সবার ক্ষেত্রে নয়, ধরুন 90-95% লোকের লাং কিন্তু এতদিনে নর্মালাইজ করে গেছে। মানে আপনি যদি রেডিওলজিক্যালি দেখেন নর্মালাইজ করে গেছে, এবং ফাংশনালি খুব কম লোকেরই তার এফেক্ট এখনও বয়ে বেড়ানোর কথা। কিন্তু সেটা প্র্যাকটিক্যালি কি হচ্ছে সেটা তো স্টাডি ছাড়া বলা সম্ভব না। কিন্তু রেডিওলজিক্যালি আমরা যা দেখেছি, ধরুন ম্যাক্সিমাম তো আমাদের হয়েছিল সেকেন্ড ওয়েভ, মানে 2021-এর মে জুন এই সময় অবধি আমরা সিভিয়ার কোভিড ম্যাক্সিমাম পেয়েছি। তারপরে যে ওমিক্রনের ওয়েভগুলি এসছে সেগুলোতে খুব সিভিয়ার কোভিড আমরা পাইনি, এগুলো সব মাইল্ড কোভিড হয়েছে। সুতরাং তাদের লাং ইনভলভমেন্টও মাইল্ড হয়েছে। সুতরাং প্রায় আপনি খারাপ কোভিড যদি দেখেন তাহলে প্রায় 1.5 বছর অতিক্রান্ত হয়ে গেছে। ততদিনে বেশিরভাগ লোকেরই লাং রেডিওলজিক্যালি অ্যাটলিস্ট নর্মালাইজ করে গেছে। এখন তাদের ইমিউনোলজিক্যাল এফেক্ট কী আছে সেই নিয়ে কিন্তু কাজকর্ম করার জায়গা আছে, কিন্তু তাই সেখানেও আমাদের কস্ট বেনিফিট আসবে। রিসার্চের পিছনে আমরা সেখানে যেহেতু ডেথের দিকটায় অতটা আমাদের কাছে ইম্পর্টেন্ট হচ্ছে না, সেই জন্য আমাদের যা হয় আমরা ডেভেলপিং কান্ট্রি, আমরা ওই দিকেই রিসার্চ ইনভেস্টমেন্ট করি না। প্রিকশন তো দেখুন, আমাদের এই কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার যেটা, সেটা হয়তো কিছু রেসপিরেটরি ট্রাবল থেকে আমাদের ভালো রাখতে পারে, কিন্তু কতদিন এইগুলো চালিয়ে যখন এন্ডেমিক ডিজিজে তাতে কতটা লাভ হয় এগুলো সমষ্টিগতভাবে খুব একটা লাভ আর এক্ষেত্রে আমরা পাবো না। কিন্তু আমরা হয়তো ইন্ডিভিজুয়ালি কিছু লাভ পেতে পারি, এবং যে ধরনের রুগী যাদের হাঁপানি হয় বা যাদের ডাস্ট অ্যালার্জি আছে তাদের অবশ্যই এ ধরনের ডিভাইস, মানে আমাদের মাস্ক, সেগুলো ব্যবহার করা উচিত। তাহলে তাদের অন্তত অ্যালার্জি এক্সপোজারটা তো কম হবে। আর কাশি যদি হয় 3-4 দিনের মধ্যে কাশি কমছে না, গার্গল করে ইত্যাদি, সেক্ষেত্রে কিন্তু শরণাপন্ন হতে হবে মেডিকেল সায়েন্সে। কিন্তু ভেপার দিয়ে যে কতটা আমাদের সর্বক্ষেত্রে লাভ হয় সেটা নিয়ে সন্দেহ আছে। এবং গতবার যখন কোভিডের টাইমে মিউকর মাইকোসিসের নাম্বার খুব বেড়ে গেছিলো, তাতে ভেপারকেও কিন্তু অনেকে আঙুল তুলেছিল যে এত আননেসেসারিলি ভেপারাইজেশন করার কি কোনো প্রয়োজন আছে। তো সেই জায়গাটা একটা সন্দেহের জায়গা আছে। হ্যাঁ, এই যে কেসে ফেললাম এটার মানেই একটা অ্যান্টিবায়োটিক লাগবে তা নয়। বেশিরভাগ ক্ষেত্রেই ভাইরাল, সেলফ লিমিটিং, কিন্তু তারপরে কিছু হয়তো পাকা কফ বেরোচ্ছে বা জ্বর কমছে না 5-7 দিন পরেও, সেই সব ক্ষেত্রে তো অ্যান্টিবায়োটিকের রোল আসবেই। অ্যান্টিবায়োটিকটা খুব র্যাশনালি ইউজ করা উচিত, অন্তত অন্তত মানে ওষুধের দোকানের থেকে কেটে 2 দিনের অ্যান্টিবায়োটিক, একবেলার অ্যান্টিবায়োটিক আধখানা খাওয়া, এইগুলো থেকে বিরত থেকে অন্তত চিকিৎসকের পরামর্শ নিয়ে অ্যান্টিবায়োটিক
নেওয়া উচিত, এবং চিকিৎসকরাও নিশ্চয়ই অ্যান্টিবায়োটিক ইউসেজের ব্যাপারে, যেহেতু এত ভাইরাল ডিজিজ আমরা 1.5-2 বছর ধরে কন্টিনিউয়াসলি দেখছি, চিকিৎসকেরাও আশা করি অনেকটা সংযত হয়েছেন অ্যান্টিবায়োটিকের অযথা ব্যবহার কমানোর জন্য। সমস্ত ডিজিজই ক্লাইমেট চেঞ্জের পার্ট এখন। যেই গ্লোবাল যে ওয়ার্মিং হচ্ছে, বা এই গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য আপনি দেখবেন পোলার ভোর্টেক্সও বেশি হচ্ছে, কিছু কিছু জায়গায় ঠান্ডাও বেশি পড়ছে, আবার এল নিনো বেড়ে গেছে। এল নিনো বেড়ে যাওয়ার জন্য সমস্ত ক্লাইমেটিক যে আমাদের ইকুয়েশনগুলো সব চেঞ্জ হয়ে গেছে। সুতরাং আমরা যে ষড় ঋতু, তার যে সেটা মোটামুটি 3টে ঋতুতে চলে এসছে। তো এগুলো তো আমরাই আমাদের ক্ষতি ডেকে আনছি, আমরাই তো আমাদের পরিবেশটাকে শেষ করছি। এবং পরিবেশ কিন্তু নিজেকে নর্মালাইজ করে নিতে জানে। আপনি দেখবেন যখন ফুল লকডাউন ছিল, তখন কালো যমুনার জলও মানে সাদার দিকে চলে গেছিলো, ভাবা যায় না। মানে দিল্লিতে একদম ক্লিয়ার জল যমুনাতে দেখা গেছিলো, সেটা আপনি আজকে গেলে ভাবতেই পারবেন না। হ্যাঁ, মনে হবে যে পৃথিবীর সবচেয়ে নোংরাতম নদী দিয়ে আপনি ক্রস করছেন। তো সেই জায়গাটা কিন্তু পরিবেশ পরিষ্কার করে দিয়েছিল। তা আমরা যদি পরিবেশের সঙ্গে এরকম পরিবেশকে আঘাত করতে থাকি, পরিবেশ কিন্তু আমাদের বড় আঘাত দিতে জানে।